শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এনটিআরসিতে যারা আবেদন করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে গুরুত্ব দিয়ে কথা বলবো বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আবেদন করছি একাধিক প্রতিষ্ঠানে। এনটিআরসি তৃতীয় গণবিজ্ঞপ্তি কেন একাধিক প্রতিষ্ঠানে আমরা আবেদন করছি? কারণ আমরা সবাই জানি প্রায় ৫৪,০০০ শিক্ষক নিয়োগ করা হবে তৃতীয় গণবিজ্ঞপ্তি। এ পর্যন্ত প্রথম দুটো গণবিজ্ঞপ্তি হয়েছে এবং এখন আর একটা গণবিজ্ঞপ্তি চলছে। টোটাল ৩টে গণবিজ্ঞপ্তি এবং ৩টে গণবিজ্ঞপ্তির মধ্যে আমরা বলতে পারি যে এই গণবিজ্ঞপ্তি হচ্ছে সবথেকে বেশি সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একাধিক যে আমরা প্রতিষ্ঠানে আবেদন করছি এবং এই একাধিক প্রতিষ্ঠানে আবেদনের ক্ষেত্রে আমরা কিভাবে চয়েস লিস্ট ঠিক করব, কিভাবে আমরা পছন্দ ক্রম সাজাবো এবং সেটা কিসের প্রেক্ষিতে, সেটা কি সিটি শহরগুলোর প্রেক্ষিতে না গ্রামের প্রেক্ষিতে, বা একজন আবেদনকারীর আসলে মেধা স্কোর কেমন, সে এনটিআরসিতে কত মার্কস পেয়েছে, কোন প্রেক্ষিতে আমরা এই আমাদের এই যে শূন্য পদ হোক, এমপিওভুক্ত হোক, নন এমপিওভুক্ত পদ হোক, অর্থাৎ যে পদেই আমরা আবেদন করছি সেই পদগুলো ক্রমান্বয়ে কিভাবে সাজাবো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ngi.teletalk.com.bd অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে তৃতীয় গণবিজ্ঞপ্তি অর্থাৎ শিক্ষক নিয়োগের যে তৃতীয় গণবিজ্ঞপ্তি হয়েছে এনটিআরসিএ থেকে, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আমাদের, এবং এই বিষয়টা হয়তো আমরা সবাই ইতিমধ্যেই জেনে গেছি। আমার এই চ্যানেলে এনটিআরসির নানা বিষয়গুলো নিয়ে ভিডিও রয়েছেন, কাজেই ওই ভিডিওতে অনেকটাই আমি আলোচনা করেছি। তারপরও হচ্ছে যে আমরা কিভাবে পছন্দক্রম সাজাবো সেই বিষয় নিয়ে আমরা এখনো আলোচনা করিনি। তাহলে আমরা শুরু করছি আজকের আলোচনা। আমরা যে ওয়েবসাইটটা দেখতে পেলাম ngi.teletalk.com.bd, এই ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি, মেনু বার দেখতে পাচ্ছি। আমরা যদি এভাবে বলি, এটাকে আমরা যদি একটু বড় করে নিচ্ছি স্ক্রিনটা, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে কয়েকটা মেনু বার দেখা যাচ্ছে। মেনু বারে এখানে বলা হচ্ছে যে সার্কেল 3 অর্থাৎ তৃতীয় গণবিজ্ঞপ্তি মার্চের 30 তারিখে হয়েছে, ডেটও দেওয়া আছে। আর প্রথম দ্বিতীয় গণবিজ্ঞপ্তি চলে গেছে অনেক আগেই, তারও ডাটাবেজ এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং চতুর্থ যে মেনুটা, চতুর্থ মেনুতে বলা হচ্ছে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট, এই অর্থাৎ পূর্বে যে একটা মেরিট লিস্ট করা হয়েছে এবং 16 সালে বোধহয় সেই মেরিট লিস্ট আমরা দেখতে পাবো। যাই হোক, আমরা পুরাতন মেরিট লিস্টে যাচ্ছি না। তারপরে হচ্ছে প্রথম থেকে পঞ্চম নিবন্ধনধারী যারা, তারা ডাটা কালেকশন অর্থাৎ শেষ মেনুটায় ক্লিক করে তারা তাদের ইনফরমেশন আগে আপডেট দিবে, তারপরে হচ্ছে তারা আবেদন করতে পারবে। তাহলে আমাদের আজকে প্রধান কাজ হচ্ছে প্রথম মেনুটায় যাব, রিক্রুটমেন্ট সার্কেল 3। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এই পেজটাকে একটু বড় করার চেষ্টা করছি। এরকম একটা ইন্টারফেস আসবে এবং ইন্টারফেসের প্রথম মেনুতে আমরা দেখতে পাবো নোটিশ বোর্ড। দ্বিতীয় মেনু হচ্ছে আমরা এই মেনু থেকে আবেদন করব, ই অ্যাপ্লিকেশন করব। আমি আবেদন প্রক্রিয়াটা নিয়ে আজ হোক কাল হোক 2-1 দিনের মধ্যেই প্রপারলি কিভাবে আমরা আবেদন করতে পারি, কোনো ধরনের ভুল ভ্রান্তি বাদ দিয়ে, কারণ হচ্ছে এখানে নিয়মগুলো জানাটা আমাদের খুব দরকার, যেহেতু অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন হচ্ছে। কাজেই ই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একজন প্রার্থী আবেদন করবেন এবং লগ ইন, অ্যাপ্লিক্যান্ট লগইন। আজকে আমাদের এই তৃতীয় মেনু নিয়ে কাজ হবে, যেহেতু আমরা চয়েসগুলো রিঅ্যারেঞ্জ করব, চয়েসগুলো সাজাবো, এবং সেটা হচ্ছে তৃতীয় মেনুতে যেতে হবে, অ্যাপ্লিক্যান্ট লগইন। তারপরে হচ্ছে চতুর্থ মেনু হচ্ছে আমরা কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করছি সেই প্রতিষ্ঠানগুলো আগে থেকেই দেখা যায় যে শূন্য পদ কয়টা রয়েছেন, কোন জেলায় কয়টা শূন্যপদ রয়েছেন এবং কয়টা এমপিও রয়েছেন, কয়টা নন এমপিও রয়েছেন। তারপরে হচ্ছে ওদের একটা এই সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে। ভিডিওটা খুব একটা হেল্পফুল হলেও হতে পারে, হেল্পলাইন থাকবে এবং তাদের কাস্টমার কেয়ার, এবং নিচে দেখা হচ্ছে যে আপডেট ইনফরমেশন অ্যান্ড ফি সাবমিশন, এই সংক্রান্ত কিছু রুলস রেগুলেশন ইনফরমেশন আপডেটের জন্য। তো যাই হোক, আমাদের হচ্ছে আজকে তৃতীয় মেনু নিয়ে কাজ। আমরা যদি অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করি তাহলে আমরা এরকম একটা ফিচার আমরা দেখতে পাবো। এরকম ফিচারে আমরা দুটো প্রধান মেনু দেখতে পাবো। একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট লগইন।
আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন চয়েস রেকর্ডার। অর্থাৎ প্রথম মেনুটা হচ্ছে যে আমি কয়টা প্রতিষ্ঠানে 10টা বা 20টা বা 50টা প্রতিষ্ঠানে আমি আবেদন করছি, সেই আবেদনের টোটাল টোটাল হচ্ছে ইউজার আইডি, ইআইএন, তারপরে প্রতিষ্ঠানের নাম, কোন এলাকা সেটা বর্ণনা করা হচ্ছে, তারপরে হচ্ছে এখানে সব ডিটেইলস, এবং আমি টাকা পে করছি কিনা। পেইড হলে আমি যখন টেলিটক থেকে টাকা পে করব তখন পেইড লেখা আসবে, আর ওটা টাকা না পে করলে সেটা আনপেইড আসবে। তো এই ডিটেইলস আমার আমি কয়টা প্রতিষ্ঠানে করলাম সেই ডিটেইলস আমরা এখানে পাবো। আর দ্বিতীয় মেনুটা হচ্ছে যেটা নিয়ে আমরা প্রধান আজকে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা চয়েসগুলো কি করে রেকর্ড করব। আমরা যখন আবেদন করি তখন কিন্তু এত পরিকল্পনা করে আবেদন করি না, কিন্তু আমাদের চয়েস রিঅর্ডার করার জন্য বা পছন্দগুলো সাজানোর জন্য আমাদের অনেক চিন্তা ভাবনা করে আমাদেরকে এটা করতে হবে, সাজাতে হবে। তাহলে এই দ্বিতীয় মেনুটা নিয়ে আমাদের আজকে প্রধান কাজ। আমরা দুটো মেনুই আমরা দেখব। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এখন আমরা যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে ফিচারটা কেমন সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করছি। প্রথমে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আমরা ক্লিক করলাম। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আমরা ক্লিক করে আমরা এখানে একজন অ্যাপ্লিকেন্টের তার ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সে কয়টা প্রতিষ্ঠানে আবেদন করেছেন এবং সেই আবেদনের ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি। সাবজেক্ট, তার কোন প্রতিষ্ঠানে এবং তার কোন ডিভিশনে প্রতিষ্ঠানগুলো পড়েছেন এবং ডিস্ট্রিক্ট কোথায়, তারপরে হচ্ছে ইনস্টিটিউটের উপজেলাগুলো কোথায়, এবং এখানে টাকা পে করলে এখানে পেইড অপশনগুলো লেখা আসবে। তারপরে ভিউতে ক্লিক করলে সে যাবতীয় অ্যাপ্লিকেশনের বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, তার ফোন নাম্বার, যাবতীয় ইনফরমেশন এখানে পাওয়া যাবে এবং প্রার্থীর নাম এবং রোল নাম্বার থাকবে এবং কততম ব্যাচে সে শিক্ষার্থী ছিল এনটিআরসি সেই ব্যাচ নাম্বারও থাকবে। আমরা তাহলে ডিটেইলস আমরা দেখতে পাবো এবং এটা লগ ইন করার পরে আমরা যখন আবার বেরিয়ে যাব, আমাদের কাজ দেখা শেষ হয়ে যাবে, তখন আমরা এটাকে লগ আউট করে বেরিয়ে যাব। তাহলে আমাদের আজকে প্রধান আলোচনার কথা ছিল কি অ্যাপ্লিকেশন চয়েস রেকর্ডার। আমরা তাহলে অ্যাপ্লিকেশন চয়েস রেকর্ডারে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এরকম একটা ফিচার আমরা দেখতে পাচ্ছি। ফিচারটা সে আগের মতোই অ্যাপ্লিকেশন লগ ইনের মতোই, কিন্তু এখানে আলাদা একটা ফিচার অ্যাড হয়েছে নিচের দিকে, রেকর্ড চয়েস। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যিনি আবেদন করেছেন তিনি অনেকগুলো প্রতিষ্ঠানে আবেদন করেছেন। তো আমরা যদি দ্বিতীয় যে নম্বরটা আছেন সেটাকে কোনোভাবে 5 নম্বরে নিতে চাই, যে দ্বিতীয় যে প্রতিষ্ঠানটা আবেদন করেছেন, এবং এটা প্রশ্ন হচ্ছে যে এটা আমরা কেন রিঅ্যারেঞ্জ করব। কারণ হচ্ছে যে প্রথম প্রতিষ্ঠানে দেখবেন যদি আমার মেধা তালিকা অনুযায়ী আমাকে চান্স পেয়ে যায় তো ভালো, প্রথম প্রতিষ্ঠান সিলেক্ট হবে। তারপরে হচ্ছে দ্বিতীয় প্রতিষ্ঠানের হিসাব হবে, দ্বিতীয় প্রতিষ্ঠানে তো আমি আসলে সব থেকে প্রায়োরিটি দিচ্ছি কি কোন প্রতিষ্ঠান সেটার উপর নির্ভর করবে। আমি যদি এই পেজে এসে যদি অর্ডার চয়েসে ক্লিক করি তাহলে আমি এই চয়েস অর্ডার এই যে নম্বরগুলো দেখতে পাচ্ছি এখানে এডিট করার অপশনটা চলে আসবে। এডিট করার অপশনটা কেমন আসবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এডিট করার অপশনটা আমাদের কেমন আসবে, এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা চয়েস রেকর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এই পেজটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এই চয়েস অর্ডার, এখানে কিন্তু আমি টোটাল আবেদন করেছি 5টা। ধরে নিলাম যে এই অ্যাপ্লিকেন্ট আবেদন করেছেন 5টা, তিনি প্রথম নম্বরটা চাইলে 5ম নম্বর সিলেক্ট করলেই এটা 5 নম্বরে চলে যাবে, তারপরে পর্যায়ক্রমে এক একটা উপরের দিকে আসবে। তো এইভাবে করে সে টোটাল রিঅ্যারেঞ্জটা করতে পারে। তারপরে রিঅ্যারেঞ্জ কমপ্লিট হলে সেখানে যে সাবমিট বাটন দেখা যাচ্ছে সেই সাবমিট বাটনে সে ক্লিক করবেন। তাহলে আমরা টোটাল রিঅ্যারেঞ্জটা দেখেছি। এখন রিঅ্যারেঞ্জ আমরা কিভাবে করব সেটা হচ্ছে কেন করব এবং কোন কোন প্রায়োরিটি দিব সেই বিষয়টা আমাদের সবার আগে যেটা আমাদের দেখতে হবে। এবং আমরা এখানে একটা মেনু দেখতে পাচ্ছিলাম, মেনুটা হচ্ছে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট পাবলিক সার্কুলার। এই যে আমরা শূন্য পদগুলো দেখতে পাবো 4 নম্বর বাটন থেকে, এই বিষয়টা আসবে সেটা হচ্ছে আমরা এখানে একটা স্যাম্পল দেখাচ্ছি। সেটা হচ্ছে ঢাকা বিভাগ আমরা সিলেক্ট করলাম, এখান থেকে ঢাকা বিভাগের পরে ঢাকা জেলা আমরা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে সিটি ঢাকা জেলা সিলেক্ট করলাম। আমি এখানে এই যে সার্চ বক্সে আমি আমার সাবজেক্ট লিখে দিলাম, ধরে নিলাম যে এটা একজন প্রার্থীর সাবজেক্ট অ্যাকাউন্টিং। তাহলে অ্যাকাউন্টিং সাবজেক্টে লেখার পরে এখানে বিশাল একটা লিস্ট আসলো, 1 2 3 এরকম একটা লিস্ট আসছে। লিস্টে দেখতে পাচ্ছি যে সিটি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ঢাকাতে অবস্থিত, কাফরুলে
এবং পোস্টটা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট কলেজের জন্য লেকচারার পোস্ট, এবং এটা এমপিও, এবং এটা অনলি ফিমেলরা আবেদন করতে পারবে। এখানে ক্যান্ডিডেট টাইপ লেখা থাকবে, মেল ফিমেল হলে দুজনেই মেল ফিমেল দুজনেই আবেদন করতে পারবে, আর যদি ফিমেল থাকে তাহলে শুধুমাত্র ফিমেলরা আবেদন করতে পারবে। তাহলে এখন আমি যে বিষয়টা দেখাবো, এখন হয়তো ঢাকার বাইরের একজন প্রার্থী, তিনি কাফরুলটা কোথায় তিনি চেনেন না, তাহলে কি করবেন উনি, কিভাবে এই লোকেশনটা ট্রেস করবেন? লোকেশনটা ট্রেস করার জন্য সরাসরি ক্রোম ব্রাউজারে যাবেন, গুগলে চলে যাবেন, গুগলে যেয়ে লিখে দিবেন ওই প্রতিষ্ঠানটার নাম লিখে দিবেন। তাহলে আমি যদি এখান থেকে সিটি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এইটাকে যদি রাইট বাটনে ক্লিক করে কপি করে যদি আমি এখানে নিয়ে এসে যদি এখানে গুগলে যেয়ে আমি যদি এখানে পেস্ট করে দিই এবং এখানে যদি ম্যাপ লিখে দেই, তাহলে এরকম ম্যাপ আসবে। ম্যাপ আসলে আমরা দেখতে পাবো যে আপনার প্রতিষ্ঠানটা খুব শহরের দিকে, সিটি শহরে না গ্রামের দিকে। গ্রাম এবং শহরের প্রসঙ্গ কেন বলছি সেই বিষয়টা আমরা পরে আসব বিষয়টা নিয়ে। তাহলে আপনি টোটাল একটা লোকেশন, এই যে লোকেশনটা দেখাচ্ছে সিটি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, আমরা এটাকে করে ছোট করে আমরা দেখতে পারি যে আসলে এটা ঢাকা শহরে কোথায়, বা আপনার সেই প্রতিষ্ঠান বাংলাদেশের কোন প্রান্তে অবস্থিত, আমরা লোকেশনটা দেখে আমি করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি চান যে আবেদন করার পূর্বে ওই প্রতিষ্ঠান সম্বন্ধে আপনি কিছুই জানেন না, তাহলে আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন, ব্যানবেইসে ডাটাবেজ আছে, সেখানে প্রতিটা প্রতিষ্ঠানের আর ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি ওই প্রতিষ্ঠানের সাথে ফোনে একটু কথা বলে নিতে পারেন যে প্রতিষ্ঠানটার লোকেশন কেমন। যদি নন এমপিও পদ হয় তাহলে নন এমপিও পদের জন্য আসলে তারা ফুল স্কেল দিতে পারে কিনা, তাদের অন্যান্য টিচারদের তারা বেতন দিতে পারে কিনা। এমপিও হলে তো কথাই নেই, গভর্নমেন্ট বিয়ার করবে, এবং এমপিও যদি না হয় নন এমপিও, তাহলে অনেক কিছু ভাবার ব্যাপার আছে। সেই বিষয় নিয়েও কথা বলবো। এবং এখানে আমি যে আবেদন অর্থাৎ এই যে প্রার্থী আবেদন করেছেন তার একটা এখানে লোকেশন আমরা দেখতে পাচ্ছি বোয়ালখালী। তাহলে আমরা এবার দেখব যে আসলে চট্টগ্রামে বোয়ালখালী এলাকাটা কোথায়। আমি যদি এখানে আবার গুগলে যেয়ে যদি এখানে সার্চ বক্সে লিখে দেই যে বোয়ালখালী উপজেলা, তাহলে এখানে টোটাল বোয়ালখালী উপজেলাটা দেখাবে। অর্থাৎ চট্টগ্রামের এই পতেঙ্গা হচ্ছে এটা মূল শহর বলা যায়, এই জায়গাটায় মূল শহর, এবং মূল শহর থেকে খুব কাছে, খুব বেশি দূরে না। যদিও টানেল হচ্ছে যে কর্ণফুলী টানেল হচ্ছে জাস্ট এই কর্ণফুলী নদীকে সংযোগ করে দিয়েছেন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বোয়ালখালী এলাকাটা। তাহলে এর ভেতরেই কোথাও কলেজ হবে, এবং আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের নামও এখানে লিখে দেই, ম্যাপ লিখে দেই যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম ম্যাপ, তাহলে এখানে রেড সিগনালে দেখাবে। আমি একটু নিয়ে আসি, যদিও ভিডিওটা অনেক বড় হচ্ছে, তারপরে হচ্ছে বিস্তারিতভাবে বলার জন্য প্রয়োজন। আমি এখন কি করব, আমি এখন ম্যাপে আসব, গুগল থেকে ম্যাপে আসবো, ম্যাপে এসে আমি এখানে পেস্ট করে দিব, পেস্ট করে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে প্রতিষ্ঠানটা কোথায় সেটা কিন্তু এখানে রেড আইকনে আমাকে দেখাচ্ছে। আমি যদি এটাকে একটু ছোট করে দেখি তাহলে দেখতে পাবো যে আসলে বোয়ালখালীর কোন পজিশনে এই প্রতিষ্ঠানটা, এবং প্রতিষ্ঠানের ফোন নাম্বার সার্চ করে আমি বললাম যে ব্যানবেইস বা অন্য গভর্নমেন্ট বিভিন্ন শিক্ষার যে অধিদপ্তরগুলো রয়েছে সেখানে প্রতিষ্ঠানের ফোন নাম্বার পাওয়া যেতে পারে, বা ইন্টারনেটে সার্চ করলে আমরা এখন ফোন নাম্বার পেয়ে যাব। এবং ফোন নাম্বার পেয়ে গেলে আমরা কি করব, তাদের সাথে কথা বলে আমরা লোকেশন জানবো, বিস্তারিত কলেজ সম্পর্কে তথ্য নিতে পারি। এটা প্রয়োজনীয় নয়ও, আবার যদি কেউ প্রয়োজন মনে করে তাহলে এটা করা যেতে পারে। তো যাই হোক, এটা হলো মূল ব্যাপার যেটা আমরা বিষয়টা নিয়ে কথা বলছিলাম। এবং তাহলে আমরা এটা মোটামুটিভাবে আমরা কিভাবে রিয়ারেঞ্জ করব সেই বিষয়টা আমরা দেখলাম যে কিভাবে আমরা রিয়ারেঞ্জ করব এবং কিভাবে আমরা সাবমিট করব। এখন প্রশ্ন হচ্ছে যারা একটু পিছিয়ে আছেন, কিসে পিছিয়ে আছেন, যারা একটু আমি বলবো যে যাদের নম্বরে পিছিয়ে আছেন, ধরেন আপনাদের 50 মার্কস বা 55 মার্কস বা 60 মার্কস এরকম যাদের মার্কস, তাদের একটু বেশি প্রতিষ্ঠানে করতে হবে চান্স পাওয়ার জন্য, এটাই নিয়ম। এবং তারা সাধারণত সিটি শহরগুলোকে প্রায়োরিটি দিবে, ঠিক আছেন, কিন্তু সিটির পাশাপাশি গ্রামেও করা যেতে পারে। সাধারণত আমরা দেখি যে সিটি শহরগুলো এবং রাজধানী বা এই শহরগুলোতে সাধারণত অ্যাপ্লিকেন্টরা সবাই আসতে চান, এই জন্য এখানে একটু আবেদনের পরিমাণটা বেশি কম্পিটিশন হয়, এবং গ্রামের দিকে কম্পিটিশনটা একটু কম হয়। সে কারণে যাদের মার্কস কম তারা আপনার গ্রামটাকে বেশি প্রায়োরিটি দিতে পারবেন। তখন আপনি আবার রিয়ারেন্সে সেই
একটু সিটি শহরে বা উপজেলার বাইরের যে কলেজগুলো, সেই কলেজগুলো আপনি তালিকা থেকে এইভাবে সিলেক্ট করতে পারবেন, রিয়ারেঞ্জ করতে পারবেন। কারণ তাহলে আপনার যখন সিলেক্টেড হবে তখন ওই প্রতিষ্ঠানগুলোকেই প্রথমে ধরে প্রায়োরিটি দেওয়া হবে। এবং আপনি যদি এই চয়েসটা ঠিক মতো না করতে পারেন, তাহলে আমি বলবো যে হয়তো আপনার আরও ভালো প্রতিষ্ঠানে আপনি চান্স পেতে পারতেন, আপনার প্রত্যাশিত প্রতিষ্ঠান, এবং সেটা হয়তো আপনি পেলেন না। এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে যখন রেজাল্ট বের হয় তখন কিন্তু দ্বিতীয় সিলেকশন বা তৃতীয় সিলেকশনেও আমরা দেখি যে অনেকে হয়তো জয়েন করেন না, তখন দ্বিতীয় সিলেকশন তৃতীয় সিলেকশন থেকে ডাকা হয়। আমরা বিগত দুটো গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে যে বিষয়টা দেখেছি। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। মার্কের বিষয়টা তো আমি বললাম। তারপরে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে গত দুই গণবিজ্ঞপ্তিতে সাধারণত অধিকাংশ শিক্ষার্থী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করেছেন, কিন্তু নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে খুব কম আবেদন করেছেন। তো আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনারা নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতেও আবেদন করেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে প্রতিষ্ঠানে যদি সাফিসিয়েন্ট ফান্ড থাকে তাহলে আপনাকে তারা বেতন দিতে পারবে। এরকম হয় আবার ওই প্রতিষ্ঠানগুলো আবার কিছুদিন পরে যে এমপিওভুক্ত হয়, 2 বছর 3 বছরে পরপর যে এমপিওভুক্তি হয়, তখন হয়তো দ্রুত এমপিওভুক্ত হতে পারবে। এমপিওভুক্তি হলে তখন আপনি এমপিওভুক্ত হতে পারবেন। ন্যূনতম আপনার একটা চাকরি থাকলেও হয়তো কিছু অর্থাৎ স্কেল থেকে কিছু কম টাকা পেলেও, এবং সবার আগে আসলে একটা পরিচয় দরকার, একটা চাকরি দরকার সবার আসলে। বর্তমান যে পরিস্থিতি, তাতে আমি যে বিষয়টা বলবো যে এই বিষয়টাকে আপনারা গুরুত্ব দিবেন। অর্থাৎ আপনি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সিরিয়ালে অর্থাৎ চয়েস পছন্দক্রম অনুযায়ী প্রথম দিকে রাখেন এবং নন এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো একেবারে শেষের দিকে রাখবেন। অর্থাৎ আপনি এমপিভুক্ততে সিরিয়াল অনুযায়ী চান্স না পেলে তখন হয়তো আপনাকে নন এমপিও থেকে কল পাবেন বা নন এমপিওতে আপনি সিলেক্টেড হবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এটাই আসলে মূল ব্যাপার। আর নন এমপিও এবং এমপিও, কাজেই আমি মনে করি যে আপনারা এমপিওর পাশাপাশি, কারণ আমি অনেক সাবজেক্টগুলো জানি যে কমার্সের অনেক বিষয় রয়েছেন, যেমন আমি যদি মার্কেটিংয়ের কথা বলি সেক্ষেত্রে, বা ফিনান্সের কথা বলি, এই বিষয়গুলোতে আসলে লেকচারার পদে আসন সংখ্যা খুবই কম। তারপরে জিওগ্রাফির কথা বলি, সারা বাংলাদেশের জিওগ্রাফির হয়তো 15 থেকে 20টার মতো এমপিভুক্ত পদ রয়েছেন, তার মধ্যে ফিমেল অনলি, মেয়েদের কোটা রয়েছেন প্রায় 50 থেকে 60% মতো, এবং হয়তো 7 থেকে 8টা পদ রয়েছেন আমি যতটুকু শুনেছি, যদি আমি ডাটাবেজে এটা সার্চ করে দেখি নাই, 7 থেকে 8টা হয়তো ছেলেরা আবেদন করতে পারবেন। তাহলে 7-8টা পদে আবেদন করে আপনি কি করে নিশ্চিত হন যে আপনি চান্স পাবেন? সেক্ষেত্রে আপনি যদি এর পাশাপাশি কিছু নন এমপিও প্রতিষ্ঠানও রাখেন, তাহলে হয়তো এমপিও নন এমপিও প্রতিষ্ঠানে সিলেক্টেড হলে পরবর্তীতে হয়তো এমপিও হয়ে গেলে, কারণ আমরা দেখেছি যে গত কিছুদিন আগে যে এমপিও হয়েছে প্রায় 2 থেকে 2,500 শিক্ষা প্রতিষ্ঠান, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও হয়েছেন। এবং আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ, অনেকে এটাও হয়তো ভাবেন যে আমি কি শহরে রেখে কি গ্রামে যাব বা শহরের তো আমি বড় হয়েছি, গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে আমি যাব। কারণ আপনারা জানেন যে সর্বশেষ যে এমপিও যে নীতিমালা হয়েছে, এবং সেখানে পরিষ্কার বলা আছেন এমপিও নীতিমালায় যে শিক্ষকরা ট্রান্সফারের সুযোগ পাবেন। অর্থাৎ সেটা হয়তো খুব কিছুদিনের মধ্যেই হয়তো গেজেট আকারে চলে আসবে, তখন আপনি গ্রাম থেকে চান্স পেলেও আপনি গ্রাম থেকে শহরের দিকে চলে আসতে পারবেন ট্রান্সফার নিয়ে, আপনার যদি এমপিওভুক্তটা কনফার্ম হয়, অর্থাৎ আপনি যদি ওখানে নিয়োগ পান। তাহলে এই বিষয়গুলো, সার্বিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করাটা খুব প্রয়োজন ছিল আমার কাছে, যেটা মনে হয়েছে, কারণ অনেকেই আমাকে এসএমএস করেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। এবং আমি যে বিষয়টা নিয়ে মনে করব সেটা হচ্ছে আপনারা যা একটু বেশি প্রতিষ্ঠানে আবেদন করবেন, যেটা হয়তো আপনার চান্স পাওয়ার সেই সুযোগটাকে আরও একটু বাড়িয়ে দিবে। তাহলে আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো ধরনের প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টসে আপনি প্রশ্ন করবেন, আমি সবার কমেন্টস পড়ি এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে হয়তো অনেকেই উপকৃত হবে, এবং সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো এনটিআরসি নিয়োগ সংক্রান্ত কোনো ধরনের তথ্য পেলে জানিয়ে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।